আজকের ভিডিওতে কথা বলবো স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, সাইকোলজিক্যাল জার্নি অর ইউ ক্যান সে আ সিম্বলিক জার্নি। তো এই যাত্রাটাকে আমরা কেন মনস্তাত্ত্বিক একটা যাত্রা বলছি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মনস্তত্ত্ব যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে সিগমন্ড ফ্রয়েডকে বুঝতে হবে। সিগমন্ড ফ্রয়েড আসলে মানুষের ইনার সেলফ কিংবা হিউম্যান সাইকি নিয়ে, মানুষের যে মনস্তত্ত্ব এবং মনের ভেতরে মনের অসুখ, মনের দিক, পার্সোনালিটি, একজনের ব্যক্তিত্ব, এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন। উনি অনেক যেটাকে বলে ক্লিনিক্যাল সাইকোলজি, সেই বিষয়ে ওনার দক্ষতা ছিল। উনি মানুষের মন, মানুষের মস্তিষ্ক, মনের বিভিন্ন মনোরোগ বিষয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। আরও বিখ্যাত কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ওনার থিওরি, যার জন্য উনি খুব বিখ্যাত। সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা, থিওরি অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের যেই তত্ত্ব, এই নিয়েও উনি বেশ কিছু আলোচনা করেছেন। স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং বোঝার জন্য আমাদেরকে পার্সোনালিটি থিওরিটা একটু বুঝতে হবে, যেখানে উনি একজন ব্যক্তিকে তিনটা পার্সোনালিটি, আমরা একজন মানুষ, ইন্ডিভিজুয়াল পার্সন, কিন্তু আমাদের তিনটা ব্যক্তিত্ব বা তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের এই ব্যক্তিত্বটাকে। প্রথমে যে বিষয়টা নিয়ে উনি আলোচনা করেছেন সেটা ছিল ইড। ইড বলতে আসলে বোঝায় আমাদের ভেতরে যে অ্যানিমাল সেলফটা আছে। সো উই আর অ্যাকচুয়ালি নট ডিফারেন্ট দ্যান এনি অ্যানিমাল। মানুষের সাথে পশুর কিন্তু কোনো বেসিক পার্থক্য নেই। আমরা যখন জন্মগ্রহণ করি, মানে যেটাকে আমরা বলি ইনস্টিংক্ট বা স্বভাবজাত, স্বভাবগতভাবে আমাদের মধ্যে হিংসা, লোভ, ঘৃণা, হেট্রেড, sometimes we tend to very revengeful, আমরা রিভেঞ্জ নিতে চাই। আমাদের ভেতরে ঘৃণা আছে, হেট্রেড আছে, হিংসা আছে, অনেক খারাপ অনেক কিছুই আছে। এবং আমরা কিন্তু বেশ রকচটা, কিংবা আমরা যখন রেগে যাই বা আমরা খুব মানে কন্ট্রোলেবল না, আনকন্ট্রোলেবল, ইনডমিটেবল, যেটাকে বলে দুর্বোধ্য কিংবা দুর্ভেদ্য, এরকম মানুষ অনেক অদ্ভুত। তো আমরা যে এই রকম, কিন্তু এই যে আমাদের ভেতরে একটা পশু বাস করে, তো আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের এই পশুর মতো আচরণগুলো খুব ভিভিড থাকে, খুব বেশি থাকে, হ্যাঁ, জোরালো থাকে। কিন্তু আমরা যদি আমাদের সেই অ্যানিমাল বিহেভিয়ারগুলোকে প্রেজেন্ট করি সবার সামনে, তাহলে কিন্তু আমাদেরকে উই আর ট্যাগড অর কনসিডার্ড অ্যাজ আ ব্যাড গাই, ব্যাড ম্যান অর উইমেন। তো আমরা কখনো আসলে খারাপ ছেলে খারাপ মেয়ে হতে চাই না। আমরা সবসময় চেষ্টা করি যেন আমরা আসলে সবাই আমাদেরকে ভালোবাসে, আমরা অনেক অ্যাডোরেবল হতে চাই, অনেক বেশি লাভড হতে চাই। সো দ্যাটস ওয়াই we try to hide our instinct, hide our jealousy, hatred, and all the negative side of us, that is the animal side of us, inside us. So আমরা এটাকে রিপ্রেস করি, সাপ্রেস করি, আমরা এটাকে চেপে রাখি। কেন? কারণ মানুষ যেন আমাদেরকে ভালোভাবে, মানুষ যেন আমাদেরকে প্রশংসা করে, সেই কারণে কিন্তু আমরা আমাদের ইডটাকে শো করি না। কারণ ইডটাকে শো করলে কিন্তু যেটাকে বলে খুন, কিংবা মানুষ কি হয় যে কেউ আমাকে একটা ঘুষি মারলো, আমি তাকে আরেকটা ঘুষি মারলাম, তো এই বিহেভিয়ারগুলোকে কিন্তু আসলে প্রশংসা করা হয় না, কিংবা নানাভাবে এটাকে অপরাধমূলক কাজ বলে গণ্য করা হয়, অ্যান্টি সোশ্যাল মনে করা হয়, যে দ্যাট পারসন ইজ নট সোশ্যাল, মানুষটা সামাজিক না। তো এই কারণে আমরা কিন্তু আমাদের ইডটাকে সবসময় কিছুটা হাইড করে রাখার চেষ্টা করি, রিপ্রেস করে রাখার চেষ্টা করি, আদারওয়াইজ উই উইল বি ব্র্যান্ডেড অ্যাজ মনস্টার। এই কারণে আমাদের ইডটাকে হাইড করে রাখতে হবে। বাচ্চা বয়সে ইডটা অনেক প্রকট থাকে, কিন্তু আমরা যত বড় হতে থাকি, ধীরে ধীরে যত বেশি বড় হই, তত বেশি আমাদের ইডটাকে আমরা কন্ট্রোল করা শিখি, হাইড করা শিখি। এরপরে আসছে পরের যেই পার্সোনালিটি থিওরির আরেকটা দিক, সেটা হচ্ছে সুপার ইগো। সুপার ইগোটা হচ্ছে অল দ্য এক্সটার্নাল ফোর্সেস, অল দ্য রুলস, রেগুলেশন, বাউন্ডারিজ, ইনস্টিটিউশন। তো আমাদের আশেপাশে এই যে আমরা আমাদের ইডটাকে কন্ট্রোল করি, একটা শিশু কি আসলে তার ইডটাকে কন্ট্রোল করে?
দেখবেন একটা বাচ্চা যখন 3 বছর বা 2 বছরের আগে 3-4 বছরের আগে তার মধ্যে অনেক জেদ থাকে, হিংসা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে সে স্পিড করে, কারো গায়ে থু ছিটাচ্ছে, তারপরে উপর থেকে পানি ছুঁড়ে মারছে, কিংবা অনেক বাজে প্র্যাকটিস যেটাকে বলে সেটা করে। কিন্তু পরবর্তীতে তাকে কি করা হয়? সুপার ইগো হচ্ছে যেটা আমাদের এডুকেটেড সেলফ ওর যেটাকে ট্রেন করা হয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একটা বাচ্চা যখন একটা বাজে কোনো আচরণ করছে তখন মা বাবা তাকে পানিশ করছে, সে যে স্কুল বা কলেজে করছে সেখান থেকে তাকে বকা দেওয়া হচ্ছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে। তেমনই কিছু সোশ্যাল রুলস রেগুলেশন থাকে, কিছু পানিশমেন্ট থাকে যে এই ধরনের ক্রাইম করা হলে তাহলে সমাজ থেকে বা রাষ্ট্র থেকে তাকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়, বিভিন্নভাবে তাকে ছোট করা হয়। সো এইভাবে আসলে সুপার ইগোটা কাজ করে। সুপার ইগো ইজ বেসিকলি অল দ্য এক্সটার্নাল ফোর্সেস দ্যাট কন্ট্রোল আওয়ার বিহেভিয়ার। আমাদের যে বিহেভিয়ার আছে, ম্যানার আছে, যেটাকে আমরা বলি এডুকেটেড সেলফ। সো আমাদের যে ইগটা আছে, যেটা খুবই কি বলতে পারি, যেটা খুব অস্থির, চঞ্চল এবং কিছুটা দুর্বোধ্য, কিছুটা যেটাকে দমন করা যাচ্ছে না, এরকম একটা সেলফকে কিন্তু এই সুপার ইগোটা খুব চমৎকারভাবে সেই অ্যানিমাল বিহেভিয়ারগুলোকে কন্ট্রোল করছে। যখনই আমার ভেতরের পশু ব্যাপারটা বাহিরে চলে আসছে, এই সুপার ইগো পানিশ করে করে একটা সময়, একটা বয়সের পর থেকে, বিশেষ করে 3 থেকে 4 বছরের বাচ্চাকে ছোট ছোট করে পানিশমেন্টগুলো দেওয়া হয়। তাকে রিলিজিয়াস কিছু প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাওয়া হয়, সোসাইটাল কিছু প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাওয়া হয়, কালচারাল, সোশ্যাল, ইনস্টিটিউশনাল, তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। তো বিভিন্ন জায়গা থেকে সে আসলে নিজেকে আস্তে আস্তে বিভিন্নভাবে শুধরে নেয় এবং কোন আচরণটা করা যাবে কোন আচরণটা মানুষের সামনে করা যাবে না, এই বিষয়ে কিন্তু শিশু আস্তে আস্তে স্কিলড হয়ে ওঠে। সেটাকে আমরা বলছি সুপার ইগো। সো সুপার ইগো হচ্ছে মানুষের পুরোপুরি হাম্বল, মডেস্ট সেলফ, যেটা আমরা সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে শিখে শিখে নিজেকে আসলে আরো বেশি একটা পার্সোনালিটি আমরা যেটাকে গ্রো করি, যেটা আমাদের ভেতরে আমরা ধারণ করি আস্তে আস্তে, এবং এটা হচ্ছে একটা তৈরি করা একটা পার্সোনালিটি। ঠিক আছে, এটা আমাদের ভেতরের ইনার সেলফ না, বরং এটা একটা আউটার শেল, যেটা আমরা মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করি। অবশ্যই আপনি লিফটে ধাক্কাধাক্কি করে ঢুকবেন না। সো এটা হচ্ছে আপনার সুপার ইগো। আপনি অবশ্যই একটা বিয়ের কমিউনিটি সেন্টারে গিয়ে গপ গপ করে হাড্ডি বা খুব বাজেভাবে ছড়িয়ে ছিটিয়ে খাবার খাবেন না, খুব পলিশ, খুব পোলাইট ওয়েতে খাবার খাবেন। আপনি অবশ্যই আপনার গুরুজনের সাথে চিৎকার করে বা শাউট করে কথা বলবেন না। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার সুপার ইগো। এরপর চলে আসি ইগো। ইগো আসলে ইড এবং সুপার ইগোর মাঝামাঝি একটা বিষয়, এবং যেটাকে আমরা বলি রিয়েলিটি। এবং ইগোটা হচ্ছে আমাদের রিয়েল সেলফটা বা রিয়েলিটিটা, এবং যেটা হচ্ছে ইড এবং সুপার ইগোকে ব্যালেন্স করে। সো কিভাবে ব্যালেন্স করে? যেটাকে আমরা বলি কনসিয়েন্স বা আমাদের বিবেক। সো আমরা আমাদের ইগোটা আসলে ইড এবং সুপার ইগো এই দুইটার মাঝামাঝি মধ্যবর্তী পন্থা হিসেবে কাজ করে। মনে করি যে আমাদের ভেতরে যে একটা গান হচ্ছে বা এমন একটা কিছু প্লে হচ্ছে টিভিতে, সেটা খুব অফ সিন বা এরকম কোনো সিন আছে, ফর এক্সাম্পল মুন্নি বদনাম হয়ে। তো আমি যখন আমার বন্ধু বান্ধবদের সাথে আছি তখন অবশ্যই আমি চাইবো না এরকম একটা সিন আমি দেখি। তো আমি সবসময় প্রেজেন্ট করতে চাবো যে আমি খুব ভালো, আমি খুব মানে মোরালি এবং এথিক্যালি আমি খুব স্ট্রং। তো আমি বন্ধুদের বলছি যে ছি, তোমরা এরকম একটা জিনিস দেখছো, এটা তো ভালো না, বা এটা খুব খারাপ, কিংবা আমি হয়তো বা সেই জায়গাটা থেকে উঠে গেলাম। কিন্তু আমার ভেতরের যে সেলফটা, সে হয়তো বা চাচ্ছে এই জিনিসটা দেখার। তো আমার মনের ভেতরের ইচ্ছা যে আমি এই সিনটা দেখবো, এবং আমার বাহিরের সুপার ইগোটা আমাকে রেস্ট্রিক্ট করছে এই ধরনের সিন দেখার জন্য। তখন আমার ইগোটা আসলে কি করবে? যেহেতু আমি বাহিরে সবার সামনে এই বিষয়গুলোকে দেখতে পারবো না, আমার নিজেকে আমি ওপেন আপ করতে পারবো না, তাহলে আমি ঘরের বাসায় এসে আমার বেডরুমে বসে কিন্তু টিভিতে বা যে কোনো একটা জায়গায় আমি নিজের মতো করে এই সিনটা দেখতে পারবো এবং আমার ডিজায়ারকে ফুলফিল করতে পারবো। ঠিক তেমনইভাবে আমরা যখন কমিউনিটি সেন্টারে বা বিয়েতে কখন কোনো খাবার খেতে দেয়, তখন দেখা যাচ্ছে আমার খুব হয়তোবা হাড্ডি খেতে, হাড্ডির যে ক্রেভিং, হ্যাঁ, হয়তোবা মাংস খাওয়ার চেয়ে আমি হাড্ডি খাওয়া খুব পছন্দ করি, যে খাসির মাংস বা যে কোনো কিছু গরু, মুরগি বাড়াবার, সেটার হাড় খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু কমিউনিটি সেন্টারে অবশ্যই আপনি সবার সামনে হাড় খেতে পারবেন না, যেটা দেখতে খুব বাজে দেখাবে বিকজ অফ আওয়ার সুপার ইগো। কিন্তু ইড, আমার ভেতরে যে ডিজায়ারটা, সেটা কিন্তু আমার পরিতৃপ্ত করতে চাচ্ছে, আমাকে
পোক করছে যে হ্যাঁ তুমি হাড়টা খাও, তুমি হাড়টা খাও, কিন্তু মানুষের সামনে ইন আ পাবলিক প্লেস সেটা পসিবল না। তখন আমার ইগোটা কি করবে, ব্যালেন্স করবে এই ইড এবং সুপার ইগোকে। তখন আমি কি করব, আমি বাসায় ফেরত যাব এবং আমার মাকে বলবো, মা এখনই তুমি 1 কেজি গরুর মাংস অথবা খাসির মাংস রান্না করো, এবং আমি যখন বাসায় বসে থাকবো তখন আমি মনের শান্তি মতো হাড় খেতে পারবো, কারণ কেউ আমাকে দেখছে না, কেউ আমাকে বলতে পারবে না যে সে খুব বাজেভাবে খাচ্ছে বা তার কোনো টেবিল কোনো ম্যানার নেই। হ্যাঁ, ডাইনিং টেবিলের যে ম্যানারগুলো সেটা নেই, কারণ আমি আমার বাসায় আমার প্রাইভেট স্পেসে বসে কিন্তু আমার নিজেকে ওপেন আপ করতে পারবো, ফুলি এক্সপ্রেস করতে পারবো। যেমন বসের সামনে আমি আমার ইট শো করতে পারবো না, আমাকে সবসময় সুপার ইগো শো করতে হবে, আমাকে দেখাতে হবে আমি অনেক হাম্বল, আমি অনেক পোলাইট, আমি অনেক সিনসিয়ার অ্যান্ড ডেডিকেটেড টু মাই ওয়ার্ক। কিন্তু যখন আমি বাসায় যাচ্ছি তখন হয়তো বা আমি আমার ইগোটা বাসায় যাওয়ার পরে আমি শাউট করছি, কিংবা একটা গ্লাস অনেক সময় অনেকে ভেঙে ফেলছে, তার ইটটাকে শো করছে, তার রাগটাকে সে এক্সপ্রেস করছে ইন আ ভেরি প্রাইভেট প্লেস। সো ইগোটা আসলে আমাদের ইড এবং সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে, সেটাকে আমরা বলছি ইগো। তো এখন আমি যদি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং এই কবিতাটার কথা বলতে চাই, এখানে উডসটা দেখবেন পুরো সময় এই বনটা বা এই অরণ্যটা কিন্তু আমাদের ডিজায়ার বা আমাদের ইড, যেটা আমাদেরকে সবসময় ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে যে তুমি এটা করো, এটা তোমার জন্য। সো আমাদের অ্যালিউর করে, এরকম অ্যালিউরিং অনেক কিছু আছে। যেমন হিমালয় পর্বতে যাওয়ার জন্য আমরা ছুটে যাই, আমরা জানি যে হিমালয়ে গেলে অনেকেই মারা যেতে পারে, কিন্তু তবুও আমরা যাচ্ছি। মহাকাশে গেলে অনেকেই মারা যেতে পারে, তবুও মহাকাশ থেকে ফিরে আসবে না, তবুও কিন্তু মানুষ বারবার সেই মহাকাশে যাওয়ার জন্য তাদের যাত্রা শুরু করে। এরকম অরণ্যটা হচ্ছে একটা হাতছানি বা ডিজায়ার, যেটাকে আমরা বলছি ইট। সেই ইটটাকে বোঝাচ্ছে হচ্ছে উডস অর স্লিপ। তো আমরা অনেক সময় চাই কি যে একটু বিশ্রাম নেব, আমরা আমাদের কাজ থেকে কিছুটা যদি আমি অবসর নিতে পারি। তো এই বিষয়গুলো আমাদের ইট আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এবং আমাদের বলছে ডার্ক যে ব্যাপারগুলো সেখানে যাওয়ার জন্য। সো ডার্ক ইজ সামটাইমস লাভলি, কারণ দেখবেন আমাদের ছোট বয়সে যখন আমাদের বলা হতো যে দ্যাট ইজ ফরবিডেন ফর ইউ, এটা তুমি করতে পারবা না, এটা তোমার জন্য নিষেধ, সেই নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু মানুষের অনেক বেশি আগ্রহ থাকে। সো উই আর ভেরি কিউরিয়াস ইফ সামথিং ইজ ফরবিডেন টু আস। তেমনইভাবে প্যারাডাইস লস্টে যখন গড তাকে বলেছে এই নলেজ, এই যে এই ফ্রুটটা, এই ফলটা নিষিদ্ধ, এই ফলটা খাওয়া যাবে না, সেই ফরবিডেন ফ্রুটের প্রতি কিন্তু ইভের অনেক বেশি আগ্রহ হয় এবং সে চিন্তা করে যে আমি কেন খাবো না। তো আমাদের এই যেই জিনিসগুলো আমাদের জন্য নিষিদ্ধ বা যেই জিনিসগুলো আসলে করা যাবে না, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষের অনেক বেশি আগ্রহ থাকে। সেই জন্যই বলছে ডার্ক ইজ লাভলি, যখন বলছে ফরেস্ট দ্য উডস আর ডার্ক লাভলি অ্যান্ড ডিপ এবং ডার্ক, কিন্তু সেটা অনেক লাভলি, কারণ এই ডার্ক সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয় মনে হয়, অনেক অ্যালিউরিং মনে হয়, অনেক টেম্পটিং, যেটাকে বলে লোভনীয়। হ্যাঁ, সেটা অনেক টেম্পট করে। সেখানে উড, দেন ডার্কেস্ট ইভিনিং, দেন স্নোফল অর দ্য ফ্রোজেন লেক, ফ্রোজেন যেটা জমে আছে, বরফ হয়ে আছে, হ্যাঁ, যেখানে জীবন নেই, মানে যেখানে জমে গিয়েছে। তো আমাদের অনেক সময় কাজ করতে করতে বা অনেক কিছুর পরে কিন্তু আমরা অনেক সময় একটু ঝিমিয়ে পড়তে চাই বা একটু স্থির হয়ে যেতে চাই, বরফ হয়ে একদম জমে শান্ত হয়ে যেতে চাই। কিন্তু আমাদের আসলে শান্ত হয়ে থাকলে চলবে না। এখানে সুপার ইগোটা আমাদেরকে ফোর্স করছে, যেখানে বলছে প্রমিসেস টু কিপ, মাইলস টু গো, মানে রেসপন্সিবিলিটি, মানুষের যে সমাজের প্রতি দায়িত্ব, ফ্যামিলির প্রতি দায়িত্ব, সন্তানদের প্রতি দায়িত্ব। অ্যাজ আ টিচার আই হ্যাভ মাই ওন রেসপন্সিবিলিটি। সো আমার স্টুডেন্টদের প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার প্রতিষ্ঠানের প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার জীবনের প্রতি আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। সো এই বিষয়গুলো কিন্তু সুপার ইগো, যেটা আসলে আমাদের রেসপন্সিবিলিটির কথা, আমাদের কাজের কথা এবং আমাদের ভুলগুলো আমাদের সব কিছু মনে করিয়ে দিচ্ছে। তেমনইভাবে ইগো হচ্ছে ব্যালেন্স করছে। ফর এক্সাম্পল, আমি যদি ইভিনিংয়ের কথা বলি, ইভিনিংটা পুরোপুরি অন্ধকারও না এবং পুরোপুরি আলোও না, পুরোপুরি আশাও না, পুরোপুরি হতাশাও না। তো এখানে হচ্ছে যেটাকে বলে দুইটার মধ্যে আসলে কি বলবো, দুইটার মধ্যে একটা মিল ঘটানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে
ego. Similarly, I can say the harness bell or the little horse. That little horse and harness bell is actually ego. বারবার আমাদের মনে করাচ্ছে, যেমন আমার মনটা কিন্তু কিছুটা ইট এবং কিছুটা সুপার ইগোর মাঝখানে দোদুল্যমান। একসময় মনে হচ্ছে আমি অন্ধকারে তলিয়ে যাব, কিংবা আমি আরো একটু বিশ্রাম নেব, আমি হয়তো ঘুমিয়ে পড়বো, মানে আমি মৃত্যুর দিকে চলে যেতে চাচ্ছি। তেমনই ভাবে জীবনও আমাকে টানছে পেছন থেকে, যে তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে গেলে হবে না, এই জীবনের অনেক কাজ বাকি, এই জীবনকে তোমাকে উপভোগ করতে হবে, জীবনের প্রতি তোমার অনেক দায় আছে, সেই জীবনটাকে পরিপূর্ণ করে তারপরে তুমি জীবন থেকে চলে যাবা, তার আগে কিন্তু তুমি চলে যেতে পারবা না। তো এই যে হার্নেস বেল এবং লিটল হর্স are actually reminding us that you have a lot of responsibilities that you need to fulfill. So এই বিষয়গুলোকে আসলে বলা হচ্ছে ইগো, যে ইগোটা আসলে আমাদের ইট এবং সুপার ইগোর মাঝখানে একটা ট্রানজিশন, অথবা you can say a bridge between these two. So hope that you understand that why this journey stopping by Woods on a snowy evening is not actually a physical journey, মানে যেটা আসলে আমরা হেঁটে, আপনি কি মনে করেন যে ফ্রস্ট আসলে হেঁটে হেঁটে দুই পা দিয়ে হেঁটে হেঁটে সে একটা জঙ্গলের দিকে যাচ্ছে? বিষয়টা একদমই তা না। এটা অনেক সিম্বলিক। এখানে উডস, ইভিনিং, ফ্রোজেন লেক, হার্নেস বেল, লিটল হর্স, এই প্রত্যেকটা কিছুই কিন্তু মানুষের বিভিন্ন ইনার সেলফ বা মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে আবিষ্কার করার চেষ্টা করছে, এক্সপ্লোর করার চেষ্টা করছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা আমাদের হিউম্যানদের যে পার্সোনালিটি থিওরি এবং একটা মানুষের ভেতরে যে আসলে আমরা অনেকগুলো মানুষ বাস করি সেই বিষয়টা বুঝতে পেরেছেন। যেখানে কখনো আমরা অনেক অশান্ত, কখনো আমরা হয়তো বা অনেক কিছু লোভে পড়ে যাই, আমাদের ভেতর অনেক লোভ আছে, ঘৃণা আছে, অহংকার আছে, আমাদের ভেতরে যে ডার্ক সাইডগুলো আছে, তেমনি সমাজ দ্বারা আমরা কিন্তু অনেক বেশি আলোর সন্ধানও পাই। সমাজ আমাদেরকে শেখায়, ফ্যামিলি শেখায়, ইনস্টিটিউশন শেখায়, সেভাবে আমরা অনেক কিছু শিখি। এবং ইগো, যেটা আসলে আমাদের রিয়েলিটি, সেই রিয়েলিটিটা কিন্তু আমাদের ফিরে যেতে হয়। আমরা পুরোপুরিভাবে মানুষও না, আবার পুরোপুরিভাবে পশুও না, এই দুটোর মাঝামাঝি কিন্তু একজন মানুষ কিন্তু পশু এবং ফেরেশতা, এই দুইটার মাঝামাঝি তার অবস্থান। সে পুরোপুরি কখনোই খারাপও না, পুরোপুরিভাবে সে ফেরেশতা বা খুব ভালো কিছুও না। neither monster nor an angel. So we are actually human. হিউম্যানের আসলে ভুল ত্রুটিও থাকবে, তেমনি তার গুণও থাকবে। এই দোষে গুণেই কিন্তু মানুষ। আশা করছি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন সাইকোলজিক্যাল জার্নি। আর আপনাদের কোনো অসুবিধা থাকলে এই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।